নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, তবে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে উত্তর ও মধ্যাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। তিস্তার পানি বেড়ে বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে। পদ্মা এবং যমুনার পানিও বাড়তির দিকে। বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার পাহাড়ি ঢলের পানি নেমে গেছে, কিন্তু ভেঙে দিয়ে গেছে বিভিন্ন কাঁচা পাকা সড়ক, মানুষের ঘরবাড়ি, স্কুল সহ বহু স্থাপনা। জেলার কলমাকান্দা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। তিনি জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন। ফার্স্ট ফ্লাড হলে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বন্দোবস্ত করার জন্য আমরা চেষ্টা করছি। আমি আজকে সরজমিনে এখানে আসছি, কনসার্ন যারা সরকারি কর্মকর্তা আছেন ওনারাও এসছেন। খুবই দুঃখজনক, বাচ্চারা যে কালকে সকালে স্কুলে আসবে এই পরিস্থিতিটা নাই। তো জেলা শিক্ষা কর্মকর্তা আসছেন, উনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থেকে কাজ করবেন এবং এডিসি জেনারেল সাহেবও আছেন। আমরা যেটা চেষ্টা করব, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বলি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার প্রথম কাজ হবে নেক্সট ফ্লাশ ফ্লাডের আগে যেন একটা প্রটেক্টিভ মেজার আমরা নিতে পারি। টানা বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়িতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ে চাহিদাপত্র অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এবং সহযোগিতা যা প্রয়োজন আমরা উপজেলা প্রশাসন থেকে করব ইনশাআল্লাহ। লালমনিরহাটে নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। অনেক এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, পানি বৃদ্ধি এবং কমার কারণে এই ভাঙন। ঠিকভাবে থাকতে পারি না, রান্না বান্না করতে পারি না, কতদিন আবার শুকনা চিরা মুড়ি খেয়ে থাকি। এদের যে সমস্যাটা হয়, এরা কোথাও যাইতে পারে না। পানি যখন ওঠে এরা গরু ছাগল নিয়ে সমস্ত রাস্তা উঠে লাগে। বুধবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার মাত্র 1 থেকে 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। খুব দ্রুত নেমে যাচ্ছে, আরও নামবে। ফরকাস্ট বলতেছে, আমার মতে এটা নিয়ে আর তো চিন্তা করার কোনো কারণ। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়লেও এখনও ঝুঁকি তৈরি হয়নি। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে ভাঙন। পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদীর পানির তোরে ধানখালীর মধ্য লোন্দা গ্রামের এক স্লুইস গেট সহ সড়ক দেবে গেছে। বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন। পিন্টু হাজং, ৭১। তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় কাজল। বিজয়, আমরা যতটুকু জানি তিস্তা নদীর পানি বেড়েছে, সেটা কি আসলে বিপদসীমার কাছাকাছি এসেছে কিনা, সবশেষ কি খবর রয়েছে এবং স্থানীয় লোকজনদেরকে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে? সীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল 6টা এবং 9টায় 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। যেহেতু নদীর পানি কমছে, কারণ হচ্ছে যে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু বর্ষা মৌসুম চলছে, সেই ক্ষেত্রে তিস্তার যে উৎপত্তি স্থল সিকিমে, সেখানে কিন্তু আপনার যে কোনো সময় বৃষ্টিপাত ঘটলেই সেই বৃষ্টির ঢলটা কিন্তু আস্তে আস্তে পাহাড়ি ঢল সেটি নেমে একেবারে ভারতের যে গড়নডুবা সেখান থেকে এসে আপনার বাংলাদেশ প্রবেশ করে। যখন গজলডোবা কর্তৃপক্ষ আপনার ব্যারেজের গেট খুলে দেয়, তখন কিন্তু আপনার এই নীলফামারীর অংশে, যেটি বাংলাদেশের প্রবেশদ্বার, সেই অংশে কিন্তু আপনার তিস্তার পানিটা প্রবেশ করে এবং একটি বড় ঢল নিয়ে আসে। আমরা যেটি এখন পর্যন্ত জানতে পেরেছি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটি জানাচ্ছেন যে এই মুহূর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, যেহেতু ভারতের উজান অংশে সেক্ষেত্রে বৃষ্টিপাত এবং উজানের ঢল এই মুহূর্তে আসা বন্ধ হয়েছে, যার কারণে কিন্তু তিস্তা নদীর পানি এই আগামী 24 ঘন্টায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই। তবে তারা পানি উন্নয়ন বোর্ড সবসময় সতর্ক অবস্থায় রয়েছে, যেহেতু তিস্তা উৎপত্তি স্থল যে সিকিমে, সেখানে যেহেতু আপনার যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে বা হলে সেখান থেকে যে পানি ঢলটা আসবে সেটি যাতে একেবারে বন্যার সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনারা সবসময় পর্যবেক্ষণে থাকছেন, যেহেতু বর্ষাকাল। তো পানি উন্নয়ন বোর্ড আরেকটি বিষয় জানিয়েছে, একেবারেই কমে আসছে। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিজয় কাজল। যমুনার স্রোতে ভাঙন কবলিত টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক সড়ক রক্ষায় জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। বন্ধ রয়েছে ওই সড়কের যানবাহন চলাচল।
এলাকার লোকজন আরও জানিয়েছে মাসখানেক ধরে ভাঙন চলছে। শুরুতে ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি এমন হতো না। এম এ রাজ্জাকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত ৩টার দিকে গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর প্রায় ৬০ মিটার অংশে ভাঙন শুরু হয়। এতে টাঙ্গাইল তারাকান্দি সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার ভাঙন শুরু হলে এলাকার লোকজন নিজেরাই প্রতিরোধের চেষ্টা করে। নদীর স্রোত কমাতে ফেলা হয় গাছের বড় বড় গুঁড়ি। পরে একদিনের ব্যবধানে ভাঙন কবলিত জায়গার পাশে নতুন করে ভাঙন শুরু হয়। ভালোভাবে নদীর কাছার শক্ত করে বাঁধতে হবে, টানা বাঁধিলে পারে এই আস্তে আস্তে ধুসে যায়, রাস্তা সব ভেঙে চুরমার হয়ে যাবো। দেশর এলাকা খুব নিরীহ লোক, এগো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এটা ভাঙলে শুধু গোপালপুর উপজেলাটা ক্ষতি হবে না, টাঙ্গাইল জেলা গোপালপুর, বহপুর, ঘাটাইল, মধুপুর পুরা বিস্তীর্ণ এলাকা পানির নিচে ডুবে যাবে। এলাকার লোকজন জানান মাসখানেক ধরে ভাঙন চলছে। প্রথমেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতি হতো না। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বন্ধ সহ ক্ষতিগ্রস্ত হবে হাজারো পরিবার। যদি এখানে কোনো কারণবশত ভেঙে যায় তাহলে মুহূর্তের মধ্যে গোপালপুর পর্যন্ত পানি পৌঁছে যাবে, অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। বাড়ি ঘর, আবাদি ফসল, যত পুকুর মাছ সরকার হিসাব করে হারাবো না, এই সড়কটা ভেঙে যায়। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে, দ্রুতই কাজ শেষ হবে। রবিবারে ভাঙন শুরু হওয়ার পর থেকে আমরা ওই নলিনবাজার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করি। পরবর্তীতে সোমবার দিবাগত রাতে পুনরায় নতুন করে 50 মিটার এলাকায় আকস্মিক ধসে পড়ে। ফলশ্রুতিতে আমরা ভোর থেকে আমরা আবার পুনরায় জিও ব্যাগ ডাম্পিং করি। এদিকে ভাঙনের কারণে আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। ভাঙন এলাকার অনেকেই সরিয়ে নিচ্ছেন মালামাল। বনশ্রী হালদার, ৭১। টাঙ্গাইল তারাকান্দি সড়ক ভাঙনের আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, সড়কের ভাঙন ঠেকাতে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এ পর্যন্ত, এবং এলাকাবাসী আসলে কি বলছে? তাদেরকে নিশ্চয়ই অনেক ধরনের দুর্ভোগ সেখানে পোহাতে হচ্ছে, তাদের অবস্থা একটু জানাবেন। নুসরাত, আমি শুরুতেই বলে রাখি এই ভাঙনের কারণে এখন পর্যন্ত এলাকাবাসীদের যে দুর্ভোগ হওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনো চরম পর্যায়ে দুর্ভোগটি যায়নি। কারণ আপনাকে দেখাতে চাই যে এই সড়কটি কিন্তু পুরোপুরি ভাঙেনি। আর ভেঙে গেলে এই সড়কের পাশে যে আবাসিক এলাকা রয়েছে, মানুষের যে বসবাস, তাদের কিন্তু ব্যাপক কষ্ট হতো। তার মানে হচ্ছে অনেককেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হতো। দেখতে পাচ্ছেন যে এই সড়কের ঠিক পূর্ব পাশেই আবাসিক এলাকা, এখানে অনেক বাড়িঘর রয়েছে এবং মানুষজনের যে বসবাস, তাদের কিন্তু চরম দুর্ভোগ। এবং এই যে পূর্ব পাশের যে গোপালপুর উপজেলা, ভুয়াপুর, এই সকল উপজেলা কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন পর্যন্ত যেহেতু সড়কটি মানে পুরোপুরি ভাঙেনি এবং এই ভাঙন রোধে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ড এখানে ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমি যেটা দেখেছি সকাল 7টা থেকে তারা কিন্তু অবিরাম তারা কাজ করে যাচ্ছে এই ভাঙন ঠেকাতে। আর এই কারণেই বলা যেতে পারে যে সড়কটি পুরোপুরি ভাঙার সম্ভাবনা অনেকটাই কম। যথারীতি কাজ করছে, জিও ব্যাগ ফালানোর কথা সেটি কিন্তু তারা করে যাচ্ছে। তারা দিন রাত এইটিকে এক করে এই কাজ করার কারণে বাকি অংশটুকু কিন্তু এখন পর্যন্ত ভাঙন শুরু হয়নি। বলা যেতে পারে যে কাজটি তারা করছে বলেই এখন পর্যন্ত পুরোপুরি সড়ক ভাঙেনি। তো যদি ভাঙতো তাহলে কিন্তু অনেকটাই দুর্ভোগ মানুষের পড়তে হতো। তবে এই যে নদী পাড়ের মানুষজন রয়েছে, রাস্তার পূর্ব পাশের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। এটি অতি সত্য কথা। তারা আতঙ্কে চরম দুর্ভোগের মধ্যে পড়ার যে আতঙ্ক, বাড়ি হারার আতঙ্ক, সেটি কিন্তু তাদের মধ্যে দেখা গেছে। তারা কিন্তু বারবার অভিযোগ করতেছিল যে এই যে সড়কের ভাঙন, এটি যদি শুরু থেকেই এটি দেখভাল করত এটি পানি উন্নয়ন বোর্ড, তাহলে কিন্তু এতটা ভাঙতো না। এটি কাজের বিলম্ব হওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে। আর আপনি জানেন যে টাঙ্গাইল থেকে তারাকান্দির যে সড়ক, এই সড়ক ধরে যে সকল যানবাহন চলাচল করে তাদের কিন্তু অন্তত আধা কিলোমিটার বেশি দূরত্বে দিয়েই তাদের চলাচল করতে হচ্ছে। বলতে গেলে এই সড়কের যানবাহন চলাচল কিন্তু বন্ধ নেই, শুধুমাত্র এই ভাঙার কারণে এইখান দিয়ে যান চলাচল বন্ধ, কিন্তু বিকল্প সড়ক দিয়ে এই যান চলাচল অব্যাহত কিন্তু রয়েছে। নুসরাত,
রাজাক, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু গাইবান্ধার পরিস্থিতি জানতে চাই। টানা বৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়িতে নদী ভাঙন তীব্র হয়েছে। এছাড়াও জেলার সবগুলো নদ নদীর পানিও বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। শাম্য, নদীর পানি বৃদ্ধির কি অবস্থা, সবশেষ খবরাখবর জানাবেন এবং চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আসলে কি পর্যায়ে পৌঁছেছে সেই বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন। ধন্যবাদ নুসরাত, আপনি যেমনটি বলছেন আজ কিন্তু 7ই শ্রাবণ। এই সময়ে আসলে যে বর্ষণ হওয়ার কথা গাইবান্ধায় আমরা অনেক ক্ষেত্রে দেখছি না। বেশ কয়েকদিন পরে যদিও গত রাতে প্রবল বর্ষণ হয়েছে, আজকের দিনে কিন্তু প্রখর রোদ দেখা দিচ্ছে। এই আসলে বর্ষণ এবং রোদের কারণেই গাইবান্ধার যে প্রধান নদ নদীগুলো রয়েছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া, ঘাঘর সহ বিভিন্ন নদ নদীর পানি হ্রাস বৃদ্ধি হচ্ছে। এই হ্রাস বৃদ্ধির ফলেই গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় প্রায় 40 থেকে 45টি স্পটে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং সেই ভাঙ্গনগুলো প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আমি কথা বলেছি, শরীফুল ইসলাম। তিনি যেমনটি বলেছেন যে জিও ব্যাগ দিয়ে আসলে প্রতিরোধ করার চেষ্টা করছে। তবে নদীর পাড়ে এবং চরবাসী মানুষের প্রায় অভিযোগ থাকে যে শুষ্ক মৌসুমে আসলে কাজ করা হয় না। বন্যায় যখন নদী ভাঙ্গন শুরু হয় তখন তড়িঘড়ি করে কাজ করা হয়, আসলে কাজের কাজ তেমনটি হয় না, সেই ভোগান্তি থেকে যায়। গাইবান্ধায় বিভিন্ন নদ নদীর পানির বিষয় নিয়ে আমি কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন আসলে 2-3 দিন আরো পানি বাড়তে পারে, কিন্তু এর পরে পানি কমে যাবে এবং এই 2-3 দিন পানি বাড়ার ফলে কোনো নদ নদীর পানি আসলে বিপদসীমা অতিক্রম করবে না বলে তিনি জানিয়েছেন, যার ফলে বন্যার কোনো আশঙ্কা দেখছেন না। নুসরাত, আমি আপনার আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের নিম্নাঞ্চল গাইবান্ধায় যে 165টি চরাঞ্চল রয়েছে, প্রায় 4 লক্ষাধিক মানুষ বসবাস করে। এই মানুষগুলো বন্যায় যেমন ক্ষতিগ্রস্ত হয়, তাদের ফসলি জমি ডুবে যায়, তাদের বসত ভিটা ভেঙে তারা ঠিকানাবিহীন হয়ে পড়ে এবং তারা খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকটে পড়ে। এর পাশাপাশি বন্যার জন্য কিন্তু তারা তাকিয়ে থাকে। এই বন্যার সময় তাদের নৌ যোগাযোগ সুবিধা হয় এবং বিভিন্ন বিয়ে শাদী সহ বিভিন্ন উৎসব কিন্তু এই সময় হয়। তারপরে বন্যার পানিতে যে পলি বয়ে নিয়ে আসে সেটি তাদের ফসলের জন্য বেশ কিন্তু উর্বর হয়ে যায়। তারপরে নদীর সেই চরাঞ্চলে বিভিন্ন জায়গায় ছোট ছোট খাল এবং কোলের সৃষ্টি হয়, যেখানে মাছ আটকা পড়ে যায়, বংশবৃদ্ধি করে। সারা বছর ধরে কিন্তু চরাঞ্চলের মানুষ সেই মাছগুলো তাদের খাদ্যের যোগান হয়ে থাকে এবং এই কারণে এই অঞ্চলের মানুষগুলো আসলে বন্যা চায় কিন্তু আগ্রাসী রূপে নয়, তারা আসলে বন্যা প্রত্যাশা করে। নুসরাত। শাম্য, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীম আল শাম্য। দেশে বায়ু দূষণে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 2,80,600 কোটি টাকা। এই ক্ষতির পরিমাণ মোট জিডিপির প্রায় 5% সমান। বায়ু দূষণের কারণে দেশে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে অন্তত 242 জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে দূষণ রোধের পাশাপাশি জনগণের সচেতনতার উপর জোর দেন গবেষকরা। রেয়ান বিনামিনের প্রতিবেদনে বিস্তারিত। 2013 থেকে 2021 সাল পর্যন্ত দেশের প্রধান 6টি বিভাগে বায়ু দূষণ নিয়ে গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকী পলিউশনে প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখানো হয় বায়ু দূষণে বছরে 88,000 মানুষের অকাল মৃত্যু হচ্ছে। গবেষণার 8 বছরে বায়ু দূষণজনিত রোগে সবচেয়ে বেশি 68,703 জনের অকাল মৃত্যু হয়েছে ঢাকায়। এরপর চট্টগ্রামে 11,000, রাজশাহী ও খুলনায় 2,500, সিলেটে 1,500 এবং বরিশালে 1,395 জনের অকাল মৃত্যু হয়েছে। কিন্তু আমার 6টা শহর মিলে যে 88,000 প্রতি বছর অকাল মৃত্যু হচ্ছে বায়ু দূষণ জনিত কারণে, এই সংখ্যাটা খুবই অ্যালার্মিং এবং আমার প্রায় 23 বিলিয়ন ইকোনমিক লস হচ্ছে প্রতি বছর। সো এটা আমার জিডিপির প্রায় 5% লস। এর আগে ওয়ার্ল্ড ব্যাংক তাদের একটি স্টাডি দেখেছিল 4.9% জিডিপি লস। সো আমাদের অলমোস্ট কাছাকাছি আর কি। গবেষকরা মনে করেন দূষণ রোধ করতে পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, ইটভাটা, নির্মাণ কাজ, গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া জনগণকেও সচেতন হতে হবে। আমি মাস্ক ইউজ করতে পারি যখন আমি বাইরে যাব। আমার যদি ন্যূনতম ইকোনমিক ক্যাপাবিলিটি থাকে, আমার ঘরের ভিতর বা রুমের ভিতর আমি এয়ার পিউরিফায়ার রাখতে পারি, সেখানেও কমে যাবে। অথবা আমি পাবলিক ট্রান্সপোর্টগুলো, আমি যদি মেট্রো রেলটাকে চুজ করি কম্পেয়ার টু বাস, যে আমাদের যে বাসগুলো আছে, তাহলে আমার কিছুটা আমার এক্সপোজার কমে যাবে। এছাড়াও আমাদের সচেতন নাগরিক
নাগরিক হিসেবে মাঝে মাঝে চেক করা যে আসলে আমাদের আউটডোর এয়ার কোয়ালিটি কন্ডিশন কি। আর গবেষণায় অর্থনৈতিক সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন গবেষক শিক্ষার্থীরা। বায়ু দূষণের তথ্য প্রাপ্তি সহজ করতে সরকারের কাছে দাবিও জানান তারা। এটা সারা বাংলাদেশে যদি আমরা বের করি তাহলে এই সংখ্যাটা আরো বেশি হবে। তবে এই গবেষণা করতে গিয়ে আমাদের কিছু হচ্ছে যদি ডেটার কিছু গ্যাপ থাকে, বিশেষ করে আমাদের যে ক্যাম্পস স্টেশনগুলো আছে এটা হচ্ছে সারা বাংলাদেশে ছড়াই দেওয়া, আসলে প্রত্যেকটা লোকেশনে কি পরিমাণ এয়ার পলিউশন হচ্ছে সেটা যাতে হচ্ছে গভর্নমেন্ট চেষ্টা করে, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর মান সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে বায়ু দূষণে অকাল মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন গবেষকরা। রায়ান বিন আমিন, ৭১, সাভার। দর্শক, সিলেট নগরীতে লাইসেন্সবিহীন এবং অনুমোদনহীন অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কঠোর অবস্থানে মাঠে নেমেছে সিলেট জেলা প্রশাসন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। সুজাদ, আমরা জানতে পেরেছি সিলেটের সেন্ট্রাল হাসপাতালে এরই মধ্যে অভিযান শেষ হয়েছে। অভিযান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসন কি বলছে? দেখুন নুসরাত, গেল কদিন আগে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিলেট জেলা প্রশাসনকে একটা চিঠি দেওয়া হয়েছে যে সিলেটের শহরে 14টি হাসপাতাল লাইসেন্সবিহীনভাবে তাদের ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আজকে কিন্তু এই মুহূর্তে সিলেটের আম্বরখানার সুরমা ভ্যালি হাসপাতালে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে এবং এর আগে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় যে হাসপাতালটি রয়েছিল সেন্ট্রাল হাসপাতাল, সেখানে আসলে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই 15 দিন সময়ের মধ্যে যদি তারা তাদের লাইসেন্স নবায়ন না করেন তাহলে আইনের যে সর্বোচ্চ যেটি আছে সিলগালা সেটি করা হবে। এবং এই মুহূর্তে আসলে সিলেট নগরীর আম্বরখানার যে সুরমা বেলি হাসপাতাল আছে সেই সুরমা বেলি হাসপাতালে কিন্তু অভিযান চালানো হচ্ছে। সিলেট জেলা প্রশাসনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হুসাইন সজীব, সেই তানবীর হুসাইন সজীবের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল সুরমা বেলি হাসপাতালে অভিযান চালানো হচ্ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এই সুরমা বেলি হাসপাতালের যে অপারেশন থিয়েটার আছে সেটিতে তিনি গিয়েছিলেন। এরপরে কিন্তু এই মুহূর্তে সেই সুরমা বেলি হাসপাতালের যে ফার্মেসি রয়েছে সেই ফার্মেসিতে কিন্তু ম্যাজিস্ট্রেট সেগুলো কিন্তু দেখছেন। পাশাপাশি এখানে সিভিল সার্জনের লোকদেরও উপস্থিতি রয়েছে। আমরা যিনি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হোসেন সজীব, ওনার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে সেন্ট্রাল হাসপাতালকে তারা ইতোমধ্যে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদেরকে 5,000 টাকা জরিমানা করেছেন। পাশাপাশি এই হাসপাতালকে ওনারা 15 দিনের সময় দিয়েছেন, অর্থাৎ এই 15 দিনের মধ্যে যদি তারা তাদের লাইসেন্সটা নবায়ন না করেন তাহলে কিন্তু এর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আপনি জানেন যে এই সুরমা বেলি হাসপাতাল ছাড়াও সিলেটের কিন্তু আরও বেশ কয়েকটি হাসপাতাল আছে, আরোগ্য ক্লিনিক, তারপরে আপনার ডিএমটি সেফওয়ে হাসপাতালকে ইতিমধ্যে সিলগালা করা হয়েছে, কেয়ার হসপিটাল, কাজীটুলা, তারপরে লায়ন্স শিশু হাসপাতাল এবং অর্থাৎ সিলেট শহরের যে সর্বমোট 14টি যে হাসপাতাল রয়েছে সব হাসপাতালে কিন্তু ধীরে ধীরে অভিযান পরিচালনা করা হবে। আমরা একটু কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে। ভাইয়া, পর্যন্ত কয়টি হাসপাতালে অভিযান পরিচালনা করছেন, কি কি শাস্তি দিয়েছেন? জি ধন্যবাদ। আমরা এই পর্যন্ত 6টি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা মোতাবেক। তারই পরিপ্রেক্ষিতে আজকে 2টি প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করেছি এবং দেখতে পেয়েছি সেখানে তারা লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যেটা আইনত অবৈধ। তো আমরা তাদেরকে প্রথমবার 15 দিন সময় দিয়েছি। 15 দিনের মধ্যে তারা তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা নিয়ে ব্যবস্থা নেবেন, অন্যথায় আমরা কঠোর সিদ্ধান্তের দিকে যেতে বাধ্য হব। অসংখ্য ধন্যবাদ। দুসরাত, আপনি শুনছিলেন যে আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে ইতিমধ্যে যে হাসপাতালটিতে তিনি অভিযান করেছেন সেন্ট্রাল হাসপাতাল, সেখানে তিনি 15 দিনের সময় দিয়েছেন এবং 5,000 টাকা জরিমানা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু সিলেট নগরীর আম্বরখানার সুরমা বেলি হাসপাতাল অভিযান চলছে। দুসরাত, অনেক ধন্যবাদ সুজাত আপনাকে। ঝিনাইদহের হাটগোপালপুরে সড়ক নির্মাণের ধীর গতিতে দুর্ভোগে পড়েছে মানুষ। সড়কের এক লাইনে ছোট বড় গর্ত তৈরি হয়ে বেহাল হয়ে আছে রাস্তা। এমন পরিস্থিতিতে সড়ক এবং জনপথ বিভাগের কর্মকর্তাদের দুষছেন ভুক্তভোগীরা। রাজীব হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার হাটগোপালপুর, যেখানে ধান ও চালের মিলগুলোতে ব্যবসায়ীদের প্রতিদিন যাতায়াত। এই বাজারের কাছে সড়কটি এখন বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন অংশে পিচ উঠে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এলাকার লোকজন জানান 2 মাস আগে সড়ক ও জনপথ বিভাগের আওতায় এই সড়কের ঢালাই নির্মাণ কাজ শুরু করে মেহেরপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড। এই নির্মাণ কাজে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং ধীরগতির অভিযোগ করেছেন যাত্রীরা। এত পরিমাণ যানজট আর এত পরিমাণ কষ্ট, আমার মতো লোক ব্যবসায়ী আমি শেষ হয়ে গেছি, আমি কর্মচারী বেতনই দিতে পারতেছি না এই রাস্তার দুর্ভোগের জন্য। কিন্তু এই রাস্তা প্রায় 3 মাস হতে চললো, ঠিকাদার এই নির্মাণ সংস্থা এত অবহেলার সাথে এই রাস্তাটা করতেছে, জনগণের ভোগান্তি শেষ নাই। এটা কাজটা আরো দ্রুত হলে আমরা খুশি, আমাদের ভালো লাগে। আমরা অনেক ভোগান্তি, আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে অনেক কষ্ট। চালকরা জানান সড়কটির ত্রুটির কারণে যাত্রী নিয়ে যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, যেমন যেদিন যেমন গাড়ি এখানে দাঁড়ায় রাখছে সেই দিন সেমন সময় লাগছে। যে পানিটা হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে, তার কিন্তু প্রত্যেকটা ফোঁটা মানে কোনো রকমের পানি বেরোনোর কোনো উপায় নাই এখানে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে গত 2 মাস আগে শুরু হওয়া কাজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত আছে। আগামী মাসে 1 পাশ নির্মাণ শেষ হলে ভোগান্তি কমে যাবে। আমরা বিকল্প বলতে এখানে আমাদের আজকে ঢালাই পরে এটা কিউরিং ডেট পার হলেই আমরা এখান থেকে অ্যাপ্রোচ করে গাড়ি এদিকে উঠাই দেবো। 15 দিন লাগবে তাতে আমাদের কিউরিং ডেট। 15 দিন জনগণের এই ভোগান্তিটা এখন পোয়াইতে হয়। তবে সড়ক বিভাগ মানুষের চরম ভোগান্তির কথা স্বীকার করে জানান খুব দ্রুত সময়ের মধ্যেই 1 পাশের ঢালাই নির্মাণ কাজ শেষ হবে। অতি বর্ষণের ফলে ওখানে পানি জমছে, যার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে আমাদের ওখানে 1 লেন যে লেনটা আমরা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রেখেছি, ওখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত মেরামত কাজ অব্যাহত আছে। ইট বালি দিয়ে আমরা ওখানে মেরামত কাজ এবং যানবাহন চলাচলের সাথে জনদুর্ভোগ কমাতে ওখানে মেরামত কাজ অব্যাহত রেখেছি। সড়কটির পুরো কাজ শেষ করতে প্রায় 5.5 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে। শান্তা ইসলাম, 71। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর উপর বীর মুক্তিযোদ্ধা ডক্টর মঈনুদ্দিন আহমেদ মন্টু সেতুর নির্মাণ কাজ 3 বছরেও শেষ হয়নি। 35টি বাড়ির ভূমি অধিগ্রহণ এবং বর্ষার অজুহাতে 1 বছর ধরে বন্ধ 30 কোটি টাকার সেতু নির্মাণের কাজ। এলাকাবাসী বলছেন 1.5 বছরে অন্তত 4 বার কাজ বন্ধ হয়েছে। একেএস রোকনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বড়দুর্লভপুর, মোনাকষা ও বিনোদপুর এই 3 ইউনিয়নের চলাচলের একমাত্র পথ পাগলা নদীর উপর বেইলি ব্রিজ। 2 একর 39 শতক জমি 1991-92 সালে অধিগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মন্টু ডাক্তার সেতুটি নির্মাণ করেন। জরাজীর্ণ হয়ে পড়লে 2023 সালে বেইলি ব্রিজের পাশে নতুন সেতু নির্মাণ শুরু হয়। গত 1.5 বছরে 3 বছর মেয়াদী এ সেতুর নির্মাণ কাজ হয়েছে মাত্র 60 ভাগ। আগামী নভেম্বরে ব্রিজের নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ এবং বর্ষা মৌসুমের দোহাই দিয়ে 1 বছর ধরে এর কাজ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে এ 3 ইউনিয়নের 2.25 লাখ মানুষ। ঝুঁকি নিয়ে সবাই চলাচল করছেন। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরের কানসাট ব্রিজ ঘুরে আসতে হয়। এতে পণ্য পরিবহন খরচ বাড়ে। বিকল্প সেতুটি জরাজীর্ণ ও সরু হওয়ায় সারাদিন যানজট লেগেই থাকছে। যখন এক সাইডে 2টা গাড়ি চলাচল করে তখন এই ব্রিজ দিয়ে যানজট হয় এবং আমরা যাওয়া আসা করতে পারি না। আমরা ঢাকা চিটাগাং থেকে মাল আনতে গেলে, এই যে রাস্তা দিয়ে আনতে গেলে এখানে সিঙ্গেল ব্রিজ হওয়াতে ডবল ট্রাক ভারী ট্রাক যেতে পারে না। এই ব্রিজটার কাজটা যদি সম্পূর্ণভাবে হয় তাহলে আমাদের এই গাড়িগুলো 2টা গাড়ি নির্বিঘ্নে আমরা পার হইতে পারবো। সেতুর 2 পাশে 35টি বাড়ি ও কয়েকটি দোকান উচ্ছেদের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে 2 বার আবেদন করা হয়েছে। 2024 সালের 5 মার্চ 7 জনের নামে অধিগ্রহণ করা জমি থেকে 7 দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেখান থেকে তারা সরে যাননি। নোটিশ প্রাপ্তদের দাবি তাদের একমাত্র বাসস্থান থেকে উচ্ছেদের আগে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক। এই জমি আমার বাড়ি ঘরের টাকা সরকার বুঝ দিচ্ছে না, ব্রিজের কাজ হচ্ছে না। জমি কিনবে বা কিনেছে বা এরকম কোন ধরনের পদক্ষেপ সরকার এখনো নেয়নি ব্রিজ কর্তৃপক্ষের কাছে, এবং এখন পর্যন্ত যোগাযোগ বা ব্যবস্থা হয়নি। আর সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দাবি টিকটকার সাংবাদিকরা গুজব ছড়াচ্ছে। জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। 2 নাম্বার বলছেন যে কাজ কিসের জন্য বন্ধ আছে। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন, ডবল শাটারিং এর কাজ, সামনে বর্ষা মৌসুম। এখন বাই চান্স যদি গার্ড আর কোনো রকম ক্রস আপনার ফেল করে তখন তো অনেক
ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমরা অক্টোবর নভেম্বরে দিয়ে কাজটি স্টার্ট করব। ভূমি মালিকানা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতায় এমন ভোগান্তি জানিয়ে দ্রুত এর সমাধান চেয়েছেন এলাকার জনপ্রতিনিধি। নির্বাহী প্রকৌশলী বলছেন, বর্ষা কমলেই অধিগ্রহণ শেষ করে কাজ শুরু হবে। পাবলিকের যারা জমি দাবি করছে তারাও যদি কাগজপত্র দিতে না পারে, সেক্ষেত্রে অফিস একটা ঝামেলার মধ্যে পড়ছে। আবার ক্লিয়ার হওয়ার জন্য যে যদি কাগজপত্র দিতেই না পারে তাহলে কাজ বন্ধ রাখার কারণ। যেহেতু এখন জমি সংক্রান্ত অধিগ্রহণের প্রক্রিয়াধীন, যেহেতু এটা এখনো সম্পন্ন করতে পারিনি আমরা, যার কারণে সেখানে ওই জায়গা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। আমরা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো। পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণ 2026 সালের 14 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। হাসান আহমেদ, 71। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদে অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের করা মামলায় বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। দুদকের পিপি মোকাররফ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে 3,78,00,000 টাকার সম্পদের তথ্য গোপন করেন জাফর আহমেদ। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে 4,80,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের 24 ঘন্টার মধ্যে 7 বছর বয়সী শিশু ওয়াসিফাকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণ চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম পুলিশ সুপার জানান, বুধবার সারা রাত রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে রাকিব, ফয়সাল এবং জাহাঙ্গীর। মঙ্গলবার স্কুল ছুটির পর ওয়াসিফাকে বাবার অসুস্থতার কথা জানিয়ে সিএনজি করে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তার বাবা মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং শিশুকে উদ্ধার করে। গ্রেপ্তার ফয়সাল ওয়াসিফার আত্মীয়। মুক্তিপণ আদায়ের জন্য ফয়সাল তার পরিচিত 2 সিএনজি চালককে কাজে লাগিয়ে এই অপহরণ করে। লক্ষ্মীপুরে অপারেশনের সময় ভুলভাবে অজ্ঞান করায় 2 পা অবশ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন একজন মা। ভুক্তভোগী ফারজানা আক্তার এখন হাঁটতে পারেন না, নিজের 3 মাস বয়সী সন্তানকেও কোলে নিতে পারেন না। চিকিৎসায় সর্বস্ব হারানোর পর স্বামীও তাকে ছেড়ে চলে গেছে। আতোয়ার মনিরের তথ্য এবং ছবিতে বিস্তারিত। ফুটফুটে 3 মাসের এই শিশুটির সবসময় মায়ের কোলে থাকার কথা, কিন্তু সেই শিশুকে কোলে তুলে নিতে পারেন না লক্ষ্মীপুরের টুমচর এলাকার ফারজানা আক্তার। কারণ জোর পান না 2 হাতে, আর নিজ শক্তিতে হাঁটার সক্ষমতাও হারিয়েছেন। কারণ সন্তান জন্মের সময় সিজারিয়ান হয় ফারজানার, এ সময় অজ্ঞান করার ভুলে অবশ হয়ে যায় 2 পা। অভিযোগ ভুক্তভোগীর স্বজনরা বলছেন, চিকিৎসার জন্য গরুসহ বিক্রি হয়েছে জমিও। ইতোমধ্যে প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছে, অবস্থার উন্নতি হয়নি। পরিবারের অভিযোগ, এই কঠিন সময়ে ফারজানার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। ফলে মায়ের চিকিৎসার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছে 3 মাস বয়সী শিশুটির ভবিষ্যৎ। নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, ওনারা নর্মাল ডেলিভারি না করে সিজারের দিকে চলে যায়। রাকিব স্যার আমার সিজার করে ইঞ্জেকশন একটা দিছিল, তারপর আমার অজ্ঞান হয় নাই, 1 কাটা ফ্যাটে দিছিল। তারপর আমার পুরো শরীর কাঁপে উঠছে, পরে আবার উঠে আবার একটা ইঞ্জেকশন দিছিল, দিয়ে তারপর আমাকে সিজার করছে। সিজার করার পর সিটে নিয়ে আসার পর আমি নাকে মুখে ফেনা ছাড়িয়ে দিয়েছি। আমার মা অনেক কান্না করছিল। তারপর আমার পায়ে আর কোনো বোধ আসে না। ঢাকা নিয়েছি, ঢাকা থেকে 18 দিন পরে বাড়িতে আসি এখন কিছু করতে পারি না টাকা। এরপরে আবার নবাদ নিয়েছি, 1 মাস নিয়ে সব কিছু করছি। করার পর আবার ঢাকা 15-20 দিন আগে নেওয়ার কথা ছিল, নিতে পারি না টাকার লাগে। তাই আমি সরকারের কাছে অনুরোধ, এসে ভুল চিকিৎসা দেওয়া ডাক্তারদের যেন সঠিক বিচার হয়। তার স্বামী তার সাথে এখন যোগাযোগ করতেছে না, তাকে নিতে চাচ্ছে না, বলতেছে এখন প্রতিবন্ধী এই বোনকে নিয়ে সে কি করবে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে পরিবার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। হাসান আহমেদ, 71। সাভারের আশুলিয়ায় মেসার্স নবীনগর সিএনজি স্টেশনে ব্যাপক হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। স্টেশনের বর্তমান কর্মীরা জানান, ধামসোনা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদের এবং তার সহযোগীরা এই হামলা করেছে, যদিও আসাদুল্লাহ আহমেদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, পাম্পে হামলার খবর পেয়ে পুলিশ যেয়ে তার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ফিলিং স্টেশনের বর্তমান কর্মকর্তারা বলেন, মঙ্গলবার বিকেলে হামলায় আহত হন শাহিন এবং সোহাগ নামে 2 কর্মী। আর আসাদুল্লাহ আহমেদ জানান, তার বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যা। সিএনজি স্টেশনটি মূল মালিক তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে বেড়েছে মোটরসাইকেল চালকদের ভিড়। মঙ্গলবার রাত 8টার পর থেকে বুধবার সকালের চিত্রও ছিল একই রকম। নগরীর অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন চালকরা। তারা জানান, জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে এমন খবরে তেল নিতে এসেছেন। তবে জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল হক জানান, হঠাৎ করেই সব পাম্পে গ্রাহকের চাপ বাড়লে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। আর জরুরি সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলেন, পর্যাপ্ত জ্বালানির মজুদ রয়েছে। গুজব শুনে অতিরিক্ত জ্বালানি তেল কেনা বা মজুত করার কোনো কারণ নেই। আমাদের ভুক্তভোগী হতে হচ্ছে, আমাদের কাজ কাম বাদ দিয়ে তেলের সিরিয়াল নিতে হচ্ছে। আমাদের প্রয়োজন মতোই তেলটা নিব, তাহলে কৃত্রিম সংকটটা তৈরি হবে না আর কি। হঠাৎ এই সমস্যা দেখছি আমরা রাস্তাতে আস্তে আস্তে শুনতেছি কি যে নাকি সবচেয়ে ভিড়। কেন ভিড় এটা কিন্তু আমি জানি না। জানি না ভাই, আমি একদিন আগে নিয়ে গেলাম, ফাঁকা ছিল, আজকে এসে দেখি এই অবস্থা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় পুনর্বাসন কেন্দ্রকে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বুধবার বিকেলে রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সাধারণ মানুষের সাথে বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসা এবং সন্ত্রাসীদের নির্মূলে প্রশাসন কাজ করছে। বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে চনপাড়ায় মাদকের সাথে যারা জড়িত। ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ইভেন আইনমন্ত্রীর মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আপনারা দেখেছেন নতুন একটি আইন পাশ হয়েছে, যে আইনটি মাধ্যমে আপনারা দেখছেন যে বাংলাদেশে যারা মাদকের সাথে জড়িত থাকে ওদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হচ্ছে। ফোন নাম্বার নিয়ে এক অপ্রত্যাশিত বিড়ম্বনায় পড়েছেন মাসুদ রানা নামের সাভারের এক ব্যক্তি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা না হলেও প্রায় 2.5 বছর ধরে আবহাওয়ার তথ্য জানতে কল যাচ্ছে তার কাছে। কারণ গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলেই পাওয়া যায় মাসুদ রানার নম্বর। প্রযুক্তিবিদরা বলছেন, অধিদপ্তরের নামে গুগলে তার নাম্বারটি কেউ যুক্ত করায় এমনটি হয়েছে। এটি চাইলেই সরানো সম্ভব। রায়ান বিন আমিনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। অতিবৃষ্টি, বন্যা কিংবা গরম, যে কোনো দুর্যোগের সময় মানুষ সবচেয়ে বেশি খোঁজ নেয় আবহাওয়ার তথ্য। সেখানে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলে পাওয়া যায় সাভারের বাসিন্দা মাসুদ রানার ব্যক্তিগত ফোন নাম্বার। মাসুদ জানান, কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করেননি। তারপরও 2.5 বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ফোন করে আবহাওয়ার খবর জানতে চাইছেন। ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কি অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি, এটা তো বৃষ্টি ভাই আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে, এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কীভাবে আসলো? পরে ভাই আমি বলছি, এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। রাত 1টা নাই 2টা নাই, মানে ভূমিকম্প আসলেও আমার ফোনে চলে আসে। ভাই ভূমিকম্প কত পার্সেন্ট হইলো, কত শেষ হলো, এটা তো আমি বলতে পারবো না। শুধু মাসুদই নন, বারবার ফোন আসার কারণে বিরক্ত তার পরিবার ও প্রতিবেশীরাও। তারা দ্রুত গুগল থেকে নম্বরটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পরে ট্রাই করলাম যে মোবাইলে সার্চ দিয়ে আবহাওয়া অধিদপ্তর, ওই জায়গায় দেখি তার নাম্বার দেওয়া। তো তারা বললাম, সে বললাম আমি এটার বিষয়ে কিছু জানি না, যে আমার ফোন দেয় সবাই জিগায়। মাসুদ ভাই যখন আড্ডা দিয়ে সঙ্গে বলেন কি দেখি ফোন আসে, ফোন এসে বলে বৃষ্টি কখনো। এই নাম্বারে যাতে ফোনটা না আসে এবং জনগণও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হইতেছে এবং কি ভুল তথ্য তারা পাইতেছে। তবে এই বিষয়টি সম্পর্কে এতদিন কিছুই জানতো না আবহাওয়া অধিদপ্তর। জানার পর তারা দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন। এটা এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে, এটা তো আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। তো এটা আমি দেখবো। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলের লোকেশন অপশনে গিয়ে যে কেউ চাইলে নম্বরটি যুক্ত করতে বা মুছে ফেলতে পারে। এখানে আবহাওয়া অধিদপ্তরের কোনো দায় নেই। তো এটা আসলে আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা যে কেউ
আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বারটা লিখে আমরা সেন্ড করতে পারি ওই গুগল ম্যাপের ওই পিনে। তো এটা যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক যদি এর পিনে যদি তথ্য যদি দেয়, তাহলে সেটা আসলে তাই গুগল আপডেট করে দেবে। এইভাবে আমরা এই সমস্যাটা সলভ করতে পারি। তবে সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি থাকলে এমন ভুল এড়ানো সম্ভব বলে মনে করছেন সবাই। হাসান আহমেদ, ৭১। বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে শিশুদের সাঁতার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে তালতলী উপজেলার 7টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানের পাশাপাশি সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে এই আয়োজন করে সিআইপিআরবি। সাগর আগুনের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ২০২৪ সালে বরগুনার তালতলীতে পানিতে পড়ে প্রাণ হারায় প্রায় 25 শিশু। 1 বছরের মাথায় শিশু মৃত্যুর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। একদিকে পায়রা, অন্যদিকে বঙ্গোপসাগর বেষ্টিত তালতলী উপজেলা। পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে কাজ করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ। শিশুদের সাঁতার শেখাতে আগ্রহী করতে বুধবার সকাল 11টায় তালতলী উপজেলা পরিষদে 7টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি প্রদর্শন করা হয়। একটা কবিতার মাধ্যমে আমাদের শিখিয়েছে যে সাঁতার না শিখে পানিতে নামা যাবে না, আবার পানিতে না নামলে সাঁতার শিখবো কি করে। এটার মাধ্যমে আমাদের অনেক ভালো লেগেছে যে আমরা এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। পানিতে কিভাবে সাঁতার কাটতে হবে এই বিষয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাদের ভাষায় একটা কবিতা আবৃত্তি করেছে আর আমরা চিত্র অঙ্কনের জন্য এসেছি। সিআইপিআরবির উপপরিচালক আবুল বলেন, এই প্রকল্পের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে তারা সক্ষম হয়েছেন। বিভিন্ন মানুষকে নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি। উদ্দেশ্য হচ্ছে বিষয়টাকে ছড়িয়ে দেওয়া, যেন এই অকাল মৃত্যু, পানিতে ডোবা শিশুদের যে অকাল মৃত্যু হচ্ছে, আপনি জানেন যে বাংলাদেশে প্রতিদিন 50 জন মানুষ মারা যায়, তার মধ্যে 40 জনের মতো শিশু। তো সেইটা থেকে যেন শিশুদেরকে রক্ষা করা যায়। এই উপজেলাতে যারা আমাদের আওতাভুক্ত তারা কিন্তু এখানে প্রায় 0 করে নেমে আসছে মৃত্যু। এই কারণেই আমরা দক্ষিণাঞ্চলটা বেছে নিয়েছি এবং আমাদের এই কাজগুলো এখানে পরিচালনা করছি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে এমন আয়োজনে পাশে থাকবে উপজেলা প্রশাসন। আমি আশা করছি প্রোগ্রামটা খুবই দরকারি। এই প্রোগ্রামটা শুধু এই উপজেলা না, আমাদের বরিশাল অঞ্চলের প্রতিটি উপজেলার জন্য তারা এই প্রোগ্রামটা করতে পারে এবং আমরা সরকারিভাবে আমরা তাদেরকে হেল্প করবো এই প্রোগ্রামটা যেন বড় কোলাবরেট করা যায়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শান্তা ইসলাম, ৭১। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১।